কবিতা, এই যে তোর জুতা। এই এক জোড়া জুতো পরিষ্কার করতে এত সময় লাগে? জুতার মধ্যে অনেক ময়লা ছিল তো, তাই পরিষ্কার করতে একটু সময় লাগছে। আর হইবে না, আপনি যখন বলবেন আমি তখনই আপনার কাজ কইরা দেব। এই নেন আপনার জুতা। আমি পরবো জুতো? তুই লেট করে এনেছিস, তুই এখন নিজের হাতে আমাকে জুতাটা পরিয়ে দিবি। দে, পরিয়ে দে। ঠিক আছে। আটা দেন ম্যাডাম। এটা যেন মনে থাকে, নেক্সট টাইম এই ধরনের ভুল আর করবি না। মা, আমি বিয়েতে যাচ্ছি, আসতে একটু লেট হবে। নবাব জাতির বেটি এইখানে দাঁড়িয়ে আছিস না? তোকে যে স্কুলে নিয়ে যেতে হবে তুই কি ভুলে গেছিস? এনে ধর, তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে আয়, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমি ওরে স্কুলে দিয়ে আইসা বাড়ির সমস্ত কাজ কইরা দিতাছি। চলো তো। শুধু কাজে ফাঁকি। জন্মের পর ওর মারে খাইছে, এখন আমার মাথাটা খাইতেছে। উর্মি, এখানে ম্যাডাম কিছু কইবেন? তোকে আমি কি বলেছিলাম? কি ম্যাডাম? কি মানে? তোকে আমি বলেছিলাম আমার জামা কাপড়গুলো আয়রন করে রাখতে। আমি একটু বাইরে যাব। কই, তুই তো একটা জামা কাপড় আয়রন করিসনি, এখন আমি বাইরে কি পরে যাব? ম্যাডাম শান্ত হন। আয়রন করি নাই, করমু তো। আসলে সকাল থেকে ওইটা মেলা কাম করছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, রান্না করছি, সেই জন্য একদম সময় পাই নাই। কি হয়েছে রে কবিতা? দেখো না মা, ওকে বলেছিলাম আমার কাপড়গুলো আয়রন করে রাখতে, আমি সেইগুলো পরে বাইরে যাব। একটা কাপড়ও আয়রন করেনি, এখন আমি কি পরে যাব? কি রে, তুই একটা কাজও ঠিক মতো করিস না কেন? হ্যাঁ, সবসময় কাজে ফাঁকি দিবি? ইয়ে মানে সকাল থেকে অনেক কাজ করলাম তো, এই বাড়ির সমস্ত কাজ তো আমি একাই করি, সেই জন্য একদমই সময় পাই নাই। আমি কইরা দিতাছি, আমি ম্যাডামের কাপড় এখনই আয়রন করে দিতাছি। চুপ থাক, সবসময় মুখে মুখে তর্ক করিস, এইটাই তো পারিস, আর কাজে কর্ম তো ঠিক মতো করতে পারিস না। শোনো মা, আমি এত কথা শুনতে চাই না। আমার কাপড় চোপড় 10 মিনিটের মধ্যে আয়রন চাই। কি বললো শুনলি? ঠিক মতো কাজ কর্ম করিস না কেন? হ্যাঁ, জিদ করে করিস না? ঠিক আছে মা, সব কাম কইরা দেবো। আরে দেখো তো, চিৎকার বাড়ির ভেতর পর্যন্ত যাচ্ছে। একটু আস। তুমি আবার এখানে আসছো কেন? হ্যাঁ, তোমাকে আজকে কতদিন ধরে বলতেছি একটা কাজের লোক আনো, সেটাও তো আনতে পারো না। আর এই যে তোমার গুণধর মেয়ে একটা কাজ ঠিক মতো করতে পারে না, শুধু মুখে মুখে তর্ক করা শিখেছে। সব ঠিক আছে, আর কাজের লোক আসতেছে অলরেডি। আসতেছে? ওই এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাজের লোক? হ্যাঁ। ও তো কোমর সোজা করে দাঁড়াতেই পারে না। এই সোজা দাও। হ্যাঁ। এই, তুই সব কাজ করতে পারবি তো? হ্যাঁ। আমারও পরানো যাহা চাই, তুমি তাই। তুমি ওই রে, কি রে হুরি, সাপের মতো দেখতে। তুমি তাই গো। কে সরোজ মিয়া, ভালোই তো গান গাইতেছো, প্রেম টেম করছো নাকি? ছোট মানুষ আছে, কি যে কোন, আমরা কি প্রেম করতে পারি? আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ, কোন? তুমি কি বিয়ে টিয়ে করছো নাকি? না, বিয়ে শাদী করি নাই। তয় এখানে গোপন কথা আছে। কি গোপন কথা? আপনি এটা কইতে পারি, কিন্তু কাউরে কখন যাবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না বলো। আমেরিকার প্রেসিডেন্ট আছে না, প্রেসিডেন্ট হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্প, এর বাসায় কাম করতাম। তুমি? হ,
না 3টা মাইয়া আছিল। ডোনাল্ড আমার তো ইচ্ছা ছিল এর বড় মাইয়াটা আমার কাছে বিয়া দিব। অনেক জোরাজোরি করছে, আমি রাজি আছিলাম। আমি বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় কথা কই, আমি কত ইংলিশ বুঝি নাকি? তাই পরে যখন বেশি সাফাসাফি করল বুঝছি। বলিস কেন ভালোই তুই বিয়ে করতা। হ, কথা ঠিকই কইছে। আমারে কইল কি, তুই আমার বড় মেয়ের বিয়া করবি, তোর আমি পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেব। আমিও চিন্তা করলাম লাভই আছে, কিন্তু তার একটা শর্ত আছিল। শর্ত রয়েছে তার বড় মেয়ের বিয়া করে তার বাড়িতে গরজামাই থাকুন লাগবো। আমি তো বড় মান সম্মানওয়ালা মানুষ, আমি কেমনে গরজামাই থাকি? আমি যদি তার বাড়ি থেকে ঘর জামাই থেকে প্রেসিডেন্ট হই, সারা পৃথিবীর মানুষে আমার কইব না ঘর জামাই প্রেসিডেন্ট। এর লেগে পড়ে পড়ছি। ভালোই করছো, বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবা কেন? সত্যি কইছেন, বিয়ে করে কেউ ঘর জামাই থাকে? ঘর জামাই থাকলে দুর্নাম হয় না? ম্যাম সাহেব, আপনি তো আমার একটা প্রশ্ন করছেন, আমি আপনার একটা প্রশ্ন করি। আচ্ছা করেন। আপনিও কি প্রেম টেম করেন? বেশ, আমি প্রেম করি না। আপনার যদি আপত্তি না থাকে, আমি কিন্তু সিঙ্গেল। দেখ কি যে কও না। ম্যাডাম আপনার চা। একটা চা আনতে তোর এত সময় লাগে? কি করছিস এতক্ষণ? ম্যাডাম আমি তো আর জাদু জানি না, চা বানাইতে তো সময় লাগে। পানি গরম করছি, তারপরে তো চা বানাইছি। তোর কাছ থেকে আমি এত কথা শুনতে চেয়েছি? আমি তোকে একদিন বলেছি আমি যে কাজের কথা বলবো সেই কাজ আগে করবি, তারপর বাকি কাজ। এত তো দেরি করেছিস, তার উপরে তর্কও করছিস। তোকে তো আমি পরে দেখে নেবো। দে আমার সাথে। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। এটা কি বানিয়েছিস? এটা কি চা নাকি শরবত? আমি তো চাই বানাইছি। চা বানিয়েছিস? তুই খুব ভালো করে জানিস যে আমি চিনি কম খাই। তুই এত চিনি কেন দিয়েছিস? বুঝতে পেরেছি, তুই চাচ্ছিস বেশি করে চিনি খেয়ে ডায়াবেটিস ধরিয়ে তারপর আমাকে মারার চেষ্টা করছিস। না ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন। আসলে তাড়াহুড়ো করে বানাইছি তো, সেই জন্য মনে হয় একটু চিনি বেশি পড়ে গেছে। একটু চিনি বেশি পড়েছে না? খেয়ে দেখ। এই ধরনের ভুল নেক্সট টাইম যদি করিস না, আজকে তো চাটা খাইয়ে দিয়েছি, এরপর মুখে মেরে দিব। ধর, চা বানিয়ে আমার ঘরে নিয়ে আস। এগুলো না আমার কাছে দিয়ে দেন। মন খারাপ করেন, আমরা গরিব মানুষ, পরের বাড়ি কাম করে খাই, 2-4 কথা তো শোনা লাগবেই। এইসব নিয়ে কান্দাকাটি করতে হয় না, যা আর হয়েছে বুঝলে যাও। এটা আমার পরের বাড়ি না, পরের বাড়ি না মানে? এইটা আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। এইটা তুমি কি কইতাছো? তোমার নিজের বাড়ি, তুমি এ বাড়ির মাইয়া, তাহলে বড় ম্যাডাম, মাইজা ম্যাডাম, হ্যাঁ তোমার উপরে তো অত্যাচার করে কেন? বড় ম্যাডাম আমার সৎ মা, আর কবিতা তোয়া ওরা আমার বোন। সবাই আমার আপনজন, কিন্তু আপনজনের মধ্যেও সবাই আমার পর। কেউ আমার আপন না, কেউ না। সি 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 সি, নিজের রক্তের মাসের উপর কেমন এমন অত্যাচার করে? নিজের বোনের উপর এমন অত্যাচার করে? বড় ম্যাডাম না হইলে নিজের পেটে ধরে নাই, বোন তো আপন, সে এমনটা করতে পারে না। বুঝতে পারছি, আমার সব বোঝা হয়ে গেছে। সবই কপাল, কপালে থাকলে কি ফেললে ফালানো যাইব? এক কাম করো, কান্নাকাটি না কইরা ঘরে যাও। তুমি তোমার ঘরে যাই একটু বিশ্রাম নাও, আমি তোমার সব কাম করে দিতেছি।
আমার তো ওইটাই চিন্তা, কবে তোমার বন্ধুর ছেলে আসবে আর আমার কবিতাকে বিয়ে দিব। শোনো, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাড়াতাড়ি ফাইনাল করো সবকিছু। আহা, তুমি কোনো চিন্তাই করো না, এই মনে করো সেই বললো। আইসা বলছি দুলা ভাই। দেখছো, কইতে না কইতে আইসা পড়ছে। না বলেই চলে আসলি এতদিন পর। বাবা সময় পাইলাম সারপ্রাইজ দিতে চলে। তা তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমার মেয়ে কবিতার ধুমধাম করে বিয়ে দিব। আমি ফোন দিতাম, ভাগ্যিস ভালো তুই নিজেই চলে আসছিস। তুমি যে কি বলো না বলো আপা, আমার ভাগ্নের বিয়ে হবে ধুমধাম করে আর আমি না এসে পারি তোমার ফোনের অপেক্ষায় থাকবো? আমি চলে আসছি, আমি মামা না। আচ্ছা, আমার ভাগ্নের কি? ওরা তো ঘরে আছে, চল ঘরে যাই, তোকে কিছু নাস্তা বানিয়ে দিই। আচ্ছা, তাহলে তো ভালো হয়। কেন তো ভাগ্নের? এই তুমিও আসো, চা বানিয়ে দিব। যা। খালি কবিতা কবিতা কবিতা। আরে আমেরিকা আমেরিকা করতেছো, আমেরিকা পোলা তো বাংলাদেশ আইসেই পড়ছে। বাংলাদেশে না, তোমার ঘরেই আছে পোলা। সুরজ, সুরজ, আপনি কি ঘুমায় পড়ছেন? কেডা? আপনি তো না খাইয়া রয়েছেন, আপনার জন্য খাবার নিয়ে আইছি। আমার জন্য খাবার নিয়ে আইছো তুমি? কেউ দেখলে তো সমস্যা হইব। কেউ দেখবো না, সবাই ঘুমাই গেছে। ও, তুমি খাইছো? না, আমার খিদা নাই। এখনো কথা কইলা তোমার খিদা নাই, আমি সব বুঝি। শোনো, একটা কাম করো, এনে বহ, আমিও খামু তুমিও খাও। না না, আপনি খান না, আমি এখানে দাঁড়াই আছি, খান। তুমি আমার কথা শোনো, দেখবা একদিন অনেক সুখী হইবা। আমার কপালে আবার সুখ। খান তো, আপনি বসেন। তুমি বসো বসো বসো। আর আর এখানে বসো না। এই যে, খাও না, এনে রাখলাম। আমি একটা লটারি লেখা রাখছি, তুমি এখানে লটারি ধরবা, লটারিতে যা লেখা উঠবো তোমার ভবিষ্যৎ তাই হইব। এটা আবার কিসের লটারি? এই ধরো, 4টা কাগজ আছে, একটাতে লিখছি রাজরানী, একটাতে লিখছি চাকরানী, একটাতে লিখছি গৃহিণী, আর একটাতে লিখছি ফকিনী। এখন তুমি যেটা ধরবা, যেটা উঠবো ওইটাই তুমি হইতে পারবা। মনে করো এটা তোমার ভাগ্য, ভাগ্য পরীক্ষা। এই যে আমার কপালে চাকরা নিয়ে ওটা 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 ওটা, এই যে দাদা, খুলো 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 খুলো। এইসব রাজরানী হয়েছে, বুঝলাম না? আরে ধরো, একটা কাগজের উপরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমার কপালে সারা জীবন চাকরা নিয়ে আছে, আমি সারা জীবন কাজ করেই খাবো। শোনো, তুমি আমার বিশ্বাস করো না, আমি জানি আমি যে ভাগ্য গণনা করি এটা সত্যি সত্যি হয়। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি সত্যি সত্যি রাজরানী হইবা। আচ্ছা বুঝছি, তুমি আর খাইবা না, আমার খিদা লাগছে, আমি খাই নাই গা। রাজরানী। রাজরানী? এইটাতেও রাজরানী? তার মানে সব কাগজেই তো রাজরানী লেখা। ও আমার সঙ্গে চালাকি করলো আমার একটু খুশি করার জন্য। কি করুন কিছু তো বুঝতে পারি। উর্মি তো গায়ে গতরে মাশাআল্লাহ। ওরে পাচার করলে অবশ্য মেলা টাকা পাবে, কিন্তু আমি তো আবার কাউরে টেস্ট না করলে পাচার করি না। যা করতে হইব আজকে রাতে করতে করতে। মামা, আপনি কিছু করবেন? না, দেখলাম তুই এখানে একা আছিস, দেখলাম আর কি একটু কথাবার্তা বলি। তা কি করতেছিস তুই একা একা? এমনিতেই আমার মনটা ভালো না। কি করতেছেন মামা? ছাড়েন তো। মন ভালো নাই কে? কি হয়েছে? কি হয়েছে তোর? মার কথা খুব মনে পড়তেছে। বুঝে না,
ওইসব ভুলে যা, বাঁচতে হবে তো নতুন কিছু নিয়ে। তোর অন্য কিছু লাগবে নাকি আমাকে কম, আমি সব কিছু দিয়ে দেবো তোমারে। আমার কিছু লাগবে না মামা, সারেন। আচ্ছা এক কাজ কর, মামা এই তো দিতে দিতেছে, তুমি দিতেছ নাকি? নাও তুমি আমার ঠিক আছে না? আরে সারেন তো মামা। আপনি মামা মানুষ, আপনি ওটা দিতে চাইতেছেন, ও নিতেছে না কেন? আমি যদি আপনার কিছু আপনি নেবেন না, কম নেবেন কিনা? নেবেন? হ্যাঁ, এই ধরেন একটা থাপড় দিলাম আপনাকে, নিছেন না? এই ছোট লোকের বাচ্চা ছোট লোক, চাকরের বাচ্চা চাকর, আমার লাগে তুই চালাকি করস, আমি বুঝি না না? আমার গায়ে হাত দিস না, তোর এই বাড়িতে কাম ছুটাইতেছি। ওই আমি কার দেহাস? হ্যাঁ, কার দেহাস? একেবারে চন্দ্র সরোজ, তোরে আমি খাইছি, তুই একটা কামের পোলা হয়ে আমার লগে পাঙ্গাল হয়েছ। আমি হইলাম ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কত দেশে কত কিছু চালান করে দিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভাগিনা তুমি আইসা করছো, বহুত টেনশনে আছি। মামা, আমার মতো ভাগিনা থাকতে যদি আপনার টেনশন হয়, আমার থাকার দরকারটা কি? আমার তো না থাকাই ভালো। এই টেনশন সেটা শুধু আমারে কোন। এই লাগে তো তোরে রাখছি ভাগিনা। শোনো ভাগিনা, তুমি খালি আমার একটা কাম করে দিবা, আমার ভাগ্নি কবিতারে আমি তোমার করে দেবো, যা করা লাগে আমি করুম। মামা, আমি যদি আপনার ভাগ্নিরে পাই, এই দুনিয়ায় এমন কোনো কাম নাই যেটা আমার জন্য কোনো কঠিন। সব পানির মতো সহজ। আপনি শুধু কোন আমার কি করা লাগবো, আর আমার বিষয়টা একটু দেখেন। ভাগিনা তুমি কোনো চিন্তা করো না, তোমারে ভাগিনা রাখছি না, তোমারে ভাগিনা জামাই বানাই তোমার 1 সময় লাগবে না, তুমি নিশ্চিত থাকো। মামা, আপনার কি ঝামেলা সেটা আমার কোন, আমি সলভ করে দিম। আরে আমার আপার বাসায় যে কামের পোলাটা আছে শুরু, ওরে সাইজ করতে হবে। ও, এটা তো সিম্পল, ফালাই দেই। না ভাগিনা, আমি চাইলে আমিও ফালাইতে পারতাম, কিন্তু এই এলাকায় ওইসব দায়িত্ব আমি দায়িত্ব যাইতেছি না, পুলিশি ঝামেলা আছে। আর এলাকা তোমার, তুমি বুঝা সুইজা হালকার করে একটা থ্রেট মাইরা দাও যেন পথের কাটাটা সাফ হয়ে যায়, আপনি একটা সাহায্য করো। ঠিক আছে মামা, আপনার কোনো চিন্তা করা লাগবো না। সাহেস্তা তো হাত পা ভাঙা একটু হসপিটাল পাঠাই দিন। হ্যাঁ মামা, এইটাই এক্স্যাক্টলি এইটা, তুমি এটার উপর থাকো, তারপর যদি না হয় পরবর্তী পেলাম যা করায় পরে তো প্রয়োজনে ফালাই দেবো, সমস্যা নাই। ঠিক আছে মামা, আপনার কামটা আমি কইরা দিন, তয় আমার কামটা আপনি একটু কইরা দিয়ে। আরে ভাগিনা কি কও, আপা আছে না, আপারে আমি যা কমু তাই, তোমারে কথা দিছি না, ধরে নাও আমার ভাগিনী তোমার। ঠিক আছে মামা, আমি তাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে তোর আজকে? কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তুই কোনো কথাই বলছিস না, একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিস। হয়েছেটা কি তোর? কিছু না, তার আগে তুই আমাকে একটা কথা বল। শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে আমেরিকা প্রবাসী এক ছেলের সাথে। এখনো ঠিক হয়নি, কথা চলছে। মা সিদ্ধান্ত নিয়েছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে, আর আমিও রাজি। তুই চিন্তা করে দেখ, বিয়ের পরে আমেরিকা যাব, উফ, ভাবলেই না কেমন যেন লাগে। কিরে, কি ভাবছিস? না, তেমন কিছু না। শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হচ্ছে আমেরিকা প্রবাসীর ছেলের সাথে। না, এখনো ঠিক হয়নি, কিন্তু মা তো সিদ্ধান্ত নিয়েছে যে ওই ছেলের সাথেই আমার বিয়ে দিবে। তুই একবার ভেবে দেখ, ওই ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, বিয়ের পরে আমিও আমেরিকা, উফ, ভাবলেই না কিছু ভালো লাগে। আমার অনেক ইচ্ছা, আমার স্বপ্ন, আমার আশা, তোকে আমি বিয়ে করব। তোর বাবার অনেক টাকা পয়সা, তোকে বিয়ে করলে আমি কোটি টাকার মালিক হব, কিন্তু তুই আমেরিকা প্রবাসী ছেলেকে বিয়ে করবি, সেটা আমি কোনোভাবেই হতে দেব না। কি রে, এই কি ভাবছিস? না, তেমন কিছু না। এই রামগো মাইজা ম্যাডাম না? হ, মাইজা ম্যাডামই তো। এটা কোন পড়ার কথা কইতেছে? পোলাই দি বিড়ি খায়। তুই বন্ধ না, এমনিতে চলতে দেওয়া যাবো না। এই কথা তো বড় ম্যাডামরা কেমন লাগে? আমেরিকান প্রবাসী তার ছেলে, ওর সাথে বিয়ে প্রায় ফাইনাল, এখন শুধু দিনক্ষণ ঠিক করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না,
এইখানে আমার কবিতাকে আমি যেভাবেই হোক বিয়ে দিব। তুমি শুধু দোয়া করো, ঠিক আছে? বিয়ে যখন পাকা হবে তোমাদের দাওয়াত দিব, আসবা, ধুমধাম করে বিয়ে শাদী মানে শেষ করে তারপর আবার যাবা। ম্যাডাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বললাম। আরে কথা বলছি দেখছিস না? হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ তোমার কথাও ঠিক আছে। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, তোমাকে পরে ফোন দিচ্ছি। ফোনে কথা বলছিস, ম্যাডাম ম্যাডাম করছিস, তো কি হয়েছে বল? আর তোকে কখন বাজারে পাঠালাম, এত দেরি করে আসলি কেন? না ম্যাডাম, বাজার তো আগেই শেষ হয়েছে। আপনি কচু শাকের কথা কইছেন না, কচু শাক পাইতেছিলাম না। শাকের হাটে বৃষ্টির জন্য ছাগল আহে নাই। পরে হাঁটতে হাঁটতে ওই যে কদমতলি বাজারে গেলাম, ওইখানে গিয়ে একজনের কাছে পাইলাম, পরে নিয়ে আইছি। আর আপনি কইছেন চিংড়ি মাছ আনতে, চিংড়ি মাছও আনছি। আর কইছিলেন যে খাসির মাথা পাইলে আনতে, খাসির মাথা আনছি। এই জন্য ম্যাডাম ম্যাডাম করতেছিস? কি কি দরকার? না মানে আপনার লগে না আমার একটা কথা আছে। কথা? টাকা লাগবো? গ্রামের বাড়িতে টাকা পাঠাবি? না না না, টাকা লাগবো না, টাকা ছাড়াও একটা কথা ছিল। আপনি রাগ করবেন না তো? কথা না পেঁচিয়ে তাড়াতাড়ি বল, আমার জরুরি কথা আছে। আমি বাজার থেকে আসার সময় ওই যে সিপা রাস্তাটা যে আম গাছতলায় দেখলাম ম্যাডামে একটা পোলার লগে কেমন কেমন করে জানি কথা কইতাছে। পোলার রাতের মধ্যে একটা বিড়ি হ্যাঁ খাইতেছে আর কথা কইতেছে। পোলাটা ভালো না। এলে কইছিলাম কি ম্যাডাম যদি এরকম পোলা পানির লগে মিশে খারাপ হয়ে যাবো না, আপনি কিছু কয়ে দিয়েন। চুপ থাক! যা দেখছিস দেখছিস, এই কথা যেন কারো কাছে বলা না হয়, মুখ বন্ধ রাখবি। যা ঘরে যা। আচ্ছা ঠিক আছে। কবিতা, এদিকে আয়। কি হয়েছে মা? তোর নামে কি শুনলাম? আমি আবার কি করলাম? তুই যদি এইভাবে এলাকার বখাটের ছেলের সাথে ঘোরাফেরা করিস, তাহলে কি আমি আমেরিকান প্রবাসীর ছেলের সাথে তোকে আমি বিয়ে দিতে পারবো? হ্যাঁ মা, তুমি সব কি বলছো? ও আমার জাস্ট ফ্রেন্ড, ওর সাথে একটু ঘোরাফেরা করি। আর ও সিগারেট খায় মা, তাতেই ও বখাটে হয়ে গিয়েছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে এইসব কথা কে বলেছে? যেই বলুক না কেন, আমি বলেছি এখন থেকে ভালো হয়ে চলবি, এলাকার মানুষ যেন বলে যে তুই একটা ভালো মেয়ে। ও বুঝতে পেরেছি, তোমাকে এইসব কথা কে বলেছে। ঠিক আছে, আমিও বিষয়টা দেখছি। ছোট ম্যাডাম, আজকে স্কুলে কি কি পড়াইছে? আজকে স্কুলে অনেক কিছু পড়াইছে। একটা কবিতা শোনার না আমি শুনি, আমি শিখতাম। দাদা কিরে, তুই নাকি অনেক বাইরে গেছস? তোরে আজকে আমার সংস্থা করবো। আজকে গলা দম আটকে গেল গা। এই বেটা, কি দম আটকেলো? আচ্ছা আমি কথা কইতেছি তো, কথা কইতেছি। আচ্ছা ম্যাডাম একটু সাইডে দাঁড়ান আপনি। আচ্ছা আমি কোনো অপরাধ করছি? তুই অপরাধ করস নাই? এখনো তুই কইতেছিস অপরাধ করস নাই? আচ্ছা আমি না হয় অপরাধ করছি, তা আপনি যে অপরাধ করছেন আপনি জানেন? এই আমি আবার কি অপরাধ করছি? আপনি যে আমাকে মাইজা ম্যাডামের লগে ইটিস পিটিস করেন সেটা কিন্তু আমি জানি। আপনি যে আমার উপরে হামলা করতেছেন আমি কিন্তু এর প্রতিবাদ করতে পারবো, তখন কিন্তু সবকিছু ফ্লাশ হয়ে যাবো। সাবধান, আমার লগে লাগার আগে সাবধান হয়ে রাখবেন। কি তোর এত বড় সাহস? তুই আমারে শেষ হইতাছস, তুই আমারে ঠেক দিতাছস, তুই আমারে চেনস? আমি রাসেল, এই ধর। ওই আজকের পর থেকে আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি দেখি না ওকে যে কি হইব সেটা ইতিহাস থেকে যাবে। ছোট ম্যাডাম চলেন বাড়ি যাই। চলো। আপা তুমি এখনো তুমি ঘুমাও নাই? কেমনে ঘুমাও? কেমনে ঘুমাবো রে? সারাটা দিন তোর সাথে কথা কল লাগা মনটা বিকল হয়ে যায়। পারি না ওই ডাইনির জন্য।
জানো আব্বা, আমি প্রতি রাতে মায়ের সঙ্গে কথা কই। আমার যে মনের দুঃখ কষ্ট সব সব আমি মারে জানাই। কি করবো, আমার তো জানানোর আর কেউ নাই। আমি জানি রে মা, এই দুনিয়াতে আমার ছাড়া তোর আর কেউ নাই রে মা। তুমি যদি না থাকতি না, আমি আত্মহত্যা করে মরে যেতাম। একদম মরার কথা কব না। তুমিও যদি মরে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো কত? মা তো অনেক আগেই আমার সাইরা চলে গেছে। তোর সুখের জন্য তুই যখন খুব ছোট তোর মাদের মারা যায়, আরেকটা বিয়ে করছিলাম যে তোরে লালন পালন করার জন্য, কিন্তু ও যে এত খারাপ হইব এইটা আমি কল্পনা করতে পারি নাই রে মা। আমার মায়ের এইরকম খাওয়া দাওয়া চলাফেরা সবার মধ্যে কষ্ট দেওয়া, এই আল্লাহ আল্লাহ তুমি কি তাই রে? আয়, আপা কি হলো, কই নিয়ে যাইতেছো? আরে শোন, কি একটা পরামর্শ করার জন্য তোরে ডাকছি। পরামর্শ? আচ্ছা কও, এখানে তো কেউ নাই। আসতি শোন, তোর দুলাভাই কি বলে জানোস? কি? আমি চাইতেছি কবিতার আগে বিয়ে দিতে, তোর দুলাভাই বলতেছে উর্মির আগে বিয়ে দিতে। এখন আমি কি করবো বলতো? উর্মির বিয়েটা আগে হয়ে যাবে ভালো, মানুষজন তো খারাপ করবো। তো এখন আমি উর্মির জন্য পাত্র কই পাবো বলতো? রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মী আছে না, তোমার চাষা পয়সা ধরে তাহলে বিয়েটা দিয়ে দিই, আপদ বিদে। তুই ঠিকই বলছস, তাহলে একটা ছেলে ধরে নিয়ে আয়, ওরে বিয়ে দিয়ে আপদ শেষ করি, পরে আমার কবিতারে বিয়ে দিই। আরে আপা, এটা তো আমার ওয়ান টুর ব্যাপার, পোলা আমি ব্যবস্থা করতেছি, যে কোনো একটা হইলি তো হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুই ছেলে নিয়ে আয়। আচ্ছা যাক, এইবার আপদ বিদায় করার একটা উপায় হলো। এই আপদটাকে বাড়ি থেকে বের করে আমার কবিতাকে ধুমধাম করে বিয়ে দিব। উর্মি, এই, এখনো শুয়ে আছিস কেন? বাড়ির সমস্ত কাজ পড়ে আছে। এই এই পুরুষ না কেন? হ্যাঁ, আমি যে ডাকতেছি তোর কান দিয়ে যাচ্ছে না? আমার প্রচুর পরিমাণ জ্বর আইছে মা। বুঝতে পেরেছি, সব হলো বাহানা। কাজ করা লাগবে দেখে বাহানা শুরু করে দিয়েছিস, তাই না? ম্যাম স্যার, আপনি কি করতেছেন? ওরে মারতেছেন কেন? ওর শরীরে অনেক জ্বর, এই যে আমি ওষুধ নিয়ে এসেছি। আমি বুঝি কোনটা জ্বর আর কোনটা ওর বাহানা, আমি সবকিছুই বুঝি। ম্যাম স্যার, আপনি কামের কথা কইতেছেন না, পরে কিছু করেন, আপনার সব কাম আমি করে দেবো। ওর কাজ কি তুই করতে পারবি? হ্যাঁ, পারুম পারুম, আপনি শুধু আমার কইবেন কি করণ লাগবো, আমি সব কাম করে দেবো। এই ওর জন্য তোরা তো জলে কেন? হ্যাঁ, কি কারণে? জলে না, ওইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমরা দুজনে এবার কাম করি। আমার বিপদে আপদে ওই কাছে আইবো, ওই বিপদে আপদে আপনার কাছে যাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? চুপ থাক, আমি যা বলবো তাই অক্ষর অক্ষর পালন করতে হবে। শুন উর্মি, আমি যেভাবে বলবো সেইভাবে যদি তুই কাজকর্ম না করিস না, কোনো একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখে তোরে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো কিন্তু। মানুষ না তার চাল। আচ্ছা, তোর মনের কথা কিছু মনে করো না, না ওষুধটা খেয়ালো, ধরো তোর পানিটা ধরো। আমার জন্য মা আপনারে কতগুলো কথা শুনাইলো। আচ্ছা, আমার জন্য কি আপনার মায়া লাগে? সত্যি কথা কমো, তুমি যদি কও আমি সত্যিটা কমো। বলেন। হ্যাঁ, তোমার লেগে আমার মায়া লাগে, মেলা মায়া লাগে, অনেক মায়া লাগে। এত মায়া লাগে যে আমার ইচ্ছা করে তোমার আকাশের মুক্ত পাখির মতো মুক্ত করে দিই, তুমি নীল আকাশে ইচ্ছা মতো উড়ে বেড়াও। হ্যাঁ, আমার তাই ইচ্ছা, আমি সেই ব্যবস্থাই করতেছি। কি ব্যাপার, কবিতার বিয়ের ব্যাপারে কি করলে? কিছুই তো বলছো না। তুমি কিন্তু মানে আরেকবার পাগলামি করতেছো, আরেকবার ভুল করতেছো। আমি যে বারবার বলতেছি বড় মেয়েটার বিয়ে দাও, তারপর ছোট মেয়ের বিয়ে, আমার কথাটা তুমি মাথায় নাও না। আচ্ছা ঠিক আছে,
তোমার যখন এতই আগ্রহ তোমার বড় মেয়েকে আগে বিয়ে দিবে, জাহাঙ্গীর তোকে যে বললাম কি করলি? আপা, আমি তো মোটামুটি কয়েকটা ফিক্স করে রাখছি। হুম, 3টে আছে ভ্যান চালায়, হ্যাঁ 2টে রিক্সা চালায়, গার্মেন্টস কর্মী আছে 4-5টা। খালি দুলাভাই বলুক, বলা মাত্রই আমি নিয়ে আসতেছি 2টা। মামা আমি একটা কথা কই। এই তুই আবার কি কথা কবি? না মামাই তো কইলো আমার বউ পূর্ণিমার লেগে বলে জামাই দেখছে ব্যানওয়ালা 3টা, ঠেলা গাড়িওয়ালা 2টা, আরো কতগুলা। আইসা মায়া হইছে একটা, জামাই এতগুলান কেন? আরে কি কয় পাগল ছাগল, জামাই দিলে একটা, তোর সমস্যাটা কি? না জামাই যদি একটাই লাগে তো এতগুলান লোক দরকারটা কি? ঘরে তো জামাই আছে। ঘরে জামাই আছে মানে কি করতে চাস তুই? ঘরে ছেলে থাকবে কেন বাইরে? ঘরের ছেলে মানে? কেন আমার কি আপনার ছেলে মনে হয় না? কি? আপা, ঘটনা তো এইভাবে বাইরে দেখি নাই। ঠিকই আছে, হ্যাঁ কামের বলা, হ্যাঁ কামের ভাইয়া, তাহলে তো ঘরে সব কিছু করা যায়। হ, তা আমাদের কাজের মানুষ বাড়িতেই থেকে গেল। দুজন সারা জীবন এখান থেকে কাম করবো। কবিতার বাবা, তুমি ওদের বিয়ে ব্যবস্থা করো। শেষ পর্যন্ত আমার উপরে চলে আসলো। আমি একটু যাইতাম না বিয়ে করাইতে, এই ছোট লোকের জন্য আমি যাইতাম বিয়ে করাইতে, শুধু আমার মেয়ের জন্য যেতেছি যে যাক আমার মেয়েকে যখন পছন্দ করছে বিয়ে দিদি, আমি নিজে তারা ফাইকা বিয়েটা করাবো। আলহামদুলিল্লাহ। এই শোনো, আলহামদুলিল্লাহ কে লাভ নাই, আমার একটা শর্ত আছে। এখানে আবার কি? শর্ত আবার তোর আবার কি শর্ত? জানি তো আমি কামে পোলা দেখা আমার কোনো যৌতুক দিবেন না, কোনো কিছু দিবেন না, কারণ আমার বাড়ি ঘর নাই, আমি জিনিসপত্র রাখবো কই। তো আমার ছোট ঘরে একটা আবদার আছে। তোর আবার কি আবদার? আমার একটা দামি পাঞ্জাবি কিনা দাম, একটা দামি ঘড়ি, আর বেশি কিছু না দিলেও চলবে। আমার বউরে একটা লাল টুকটুকে শাড়ি। উর্মির মা যখন মারা গেল ওর অনেক স্বর্ণ অলঙ্কার ছিল, এগুলো সব ব্যাংকের লকার রাখা আছে, ওইগুলো সব উর্মিরে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোর বাবা উর্মিকে নিয়ে গেছে কাজী অফিসে বিয়ে দেওয়ার জন্য। যাক, কাজের ছেলে আর কাজের মেয়ের বিয়ে হয়েছে, আমাদের তো ভালোই হয়েছে। আমাদের আর টাকা দিতে হবে না, মাসে গেলে বেতনটা দিতে হবে না, আমাদের ঘরের কাজের লোক ঘরেই থেকে যাবে। তোর বিয়ের সময় আমি তোকে 10 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে দিব। কি বললে মা? মাত্র 10 ভরি? আমি তো আরো বেশি আশা করেছিলাম। ঠিক আছে, তুই যতটুক চাবি আমি ততটুক স্বর্ণ দিয়েই তোকে একদম পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে দিব। আর তোর যখন আমেরিকা ছেলের সাথে বিয়ে হবে, বিয়ের পর তোর তো অনেক স্বর্ণ দিয়ে তারপর তোকে আমেরিকা নিয়ে যাবে। বিয়ের কাজ সম্পন্ন করে নিয়ে এলাম। আর সালাম করতে হবে না, এখন এইসব পোশাক খুলে বাড়ির কাজে লেগে যাও। আম্মা এইটা আপনি কি কইতেছেন? কামে যাবো মানে? আজকে তোমরা বিয়া করছি, বাসরাত করুম না? আজকে বাসরাত করুম, ভাবতেছি কালকে হানিমুনে যাবো। ঠিক হোক, চুপ করেন না, মার সামনে ছোট ভাই বোন আছে, কি কইতাছেন? মা তুমি চিন্তা করো না, অহনি কাম করতাছি, মেলা কাম তো পড়ে গেছে। খাও। আম্মা কয়টা দিনই তো ঘরের কামটা আপনি সামলায় নেন, আমরা একটু হানিমুন থেকে ঘুরে আহি। কুজার আবার চিত হয়ে শোয়ার সাপ জেগেছে, ভঙ্গিতে না করে কাজে নাম। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো যা কর। কেন আম্মা, প্রত্যেকটা মানুষের তো বিয়ের পরে বাসর করে, এরপরে হানিমুন নাকি জানি হানিমুন করে, আমরা করবো, দোষের কি আছে? কিসের হানিমুন? চুপ করেন তো মা, ও আসলে বুঝতে পারে নাই, আমি ওরে বুঝাই কইতাছি। তুমি কি কইতাছো? আমি নতুন বিয়া করছি, বিয়ে কি মাঝে বারবার করে? জীবনে একবারই তো করে। তা আমার বিয়া করছি, আমি হানিমুন করুম না, বাসর করুম না? মনে না মা, আমি সিদ্ধান্ত নিছি আমি বাসরও করবো, তাকে হানিমুনও যাবো। এই তুই আবারও আমার মুখে মুখে তর্ক করতেছিস? হ্যাঁ, তুই যদি এই বাড়ির কাজকর্ম না করিস এখন বের হয়ে যা। একদম ঠিক বলে তুমি, বেয়াদব, চরম বেয়াদব। এই যা যা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই চলো। আরে চলে যাইতে আসি মানে এইভাবে হুট করে কই যাবো? মা ভুল হয়ে গেছে, ওরে মাফ করে দাও। চুপ করো, আমি বিয়ে করছি, আমার বউরে আমি কোথায় রাখবো? গাছতলায় রাখবো না বাস স্ট্যান্ডে রাখবো না কই রাখবো আমি বুঝবো, অন্য কারো বুঝতে হবে না। চলো আমার সাথে আসো। যা যা, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। এক দিলে 2 পাখি। এটা কি হলো? এখন এই বাড়ির কাজ কে করবে?
আমি কি নতুন বউয়ের একটু প্রশংসা করতে পারি? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। কি যে বলেন না, আপনারও অনেক সুন্দর লাগতেছে। বাসরাতে এসেও কি আপনি আপনি করবে? এবার কি একটু তুমি করে বলা যায় না? কি বলবো? তুমি করে। এই যুগে এসে কেউ স্বামীকে আপনি করে বলে? মানে আসলে তুমি করে আমি বলতে পারবো না, আমার তো অভ্যাস হয়ে গেছে আপনি করে বলা। তাই, ঠিক আছে, আজকের পর থেকে তুমি করে বলাটা অভ্যাস করিয়ে নেব। আচ্ছা, এই যে এত বড় বাড়ি, কত বড় একটা বিলাসবহুল বাড়ি, এই বাড়িটা কাগো? তুমি কি এই বাড়িতে কাম করো? না, আমি কাজ নেই নেই। তুমি যে বাড়িটা দেখছো, এই এত বড় বাড়িটা, এই বাড়িটা আমার। তোমাগো বাড়ি মানে? তুমি তো সামান্য একটা চাকর, আর একজন চাকরের এত বড় বাড়ি কেমনে হয়? এই সত্যি করে কত কাহিনী কি? খুলে বলতে হবে? তাহলে শোনো। অনেক মজা করতে পারো। তা বাবা, তোমার সব কিছু শুনলাম, তুমি সরাসরি আমার বাড়িতে গিয়ে উঠবে, এখানে ডাকছো কেন আমাকে? চাচা, আপনি তো জানেন আমি ছোট থেকে আমেরিকাতে বড় হয়েছে। আমার বাবা মা সবাই ওখানেই আছে। আমাকে গ্রামে পাঠানো হয়েছে বিয়ের জন্য। বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম, বাবা আমি একা গিয়ে কি করব, তুমি সাথে চলো। বাবা বিজনেসের অজুহাত দেখিয়ে বলল, না আমি যেতে পারবো না, তুই যা, গিয়ে সবকিছু ম্যানেজ করে বিয়ে করে নতুন বৌমাকে নিয়ে একদম আমেরিকায় চলে আসবি। কি করে কি করি আমার না মাথায় কিছু ঢুকছে না। আমি এদেশের কালচার সম্পর্কে কিচ্ছু বুঝি না। বাঙালি মেয়েরা কিরকম হয়, তারা কিরকম চায়, কি পছন্দ অপছন্দ, আমি খুব কনফিউজড। এদিক থেকে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, আপনি তো আমার বাবারই মতো, তাই না? অনেক উপকার হতো আর কি। ভালো, তার আমি তোমার কেমন হেল্প করবো বলো? আঙ্কেল, বিষয়টা হচ্ছে আমি আপনার মেয়ের সম্পর্কে কিছু জানতে চাই। ও কি পছন্দ করে? আমি তো আসলে বাঙালি মেয়েদের সাথে কখনো মিশিনি, ফরেন মেয়েদের সাথে মিশছি। যদি কখনো কোনো ঝামেলা হয়, তাই আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। কোনোভাবে একটু ম্যানেজ করা যাবে কি? বাবা তাহলে আর দেরি নয়, চলো আমার বাড়িতে চলো, ওখানে থাকবে, খাবে দাবে, হ্যাঁ আমার মেয়েদের সাথে ঘুরবে, সবকিছু জানা হয়ে যাবে তোমার। কিন্তু না 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 আঙ্কেল, আমি আসলে আমার পরিচয়ে না, অন্য কোনোভাবে একটু ম্যানেজ করেন না। আসলে আমার একটা লোক দরকার অমনি, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না, ওটা তো আবার তুমি পারবে না। ভাই আঙ্কেল কি বলছেন? পারবো না মানে? আপনি জাস্ট একবার আমাকে সুযোগ করে দিয়ে দেখেন, দেখবেন আমি 100 পারবো, কোনো প্রবলেম নেই। কাজের লোক তো আঙ্কেল, জানেন না আমেরিকাতে আমাদের বাসায় অনেক কাজের লোক, ওরা কিভাবে চলাফেরা করে, কি করে না করে সব জানি আমি, কোনো প্রবলেম হবে না। তাহলে তো গুড, হয়ে গেল। বাহ বাহ, আল্লাহ আমাকে বাঁচালো। চলো তাহলে আর দেরি নয়। কথা ফাইনাল? ঠিক আছে, আপনি তাহলে যান, আমি আপনার বাড়িতে কাজের লোক হয়ে আসছি। কি বলছো কি এসব? তার মানে তুমি আকরাম আঙ্কেলের ছেলে সূর্য চৌধুরী? হ্যাঁ। আর বাবা সবকিছু জানতো? কই, বাবা তো আমাকে কিছু বলেনি। কারণ ওনাকে বলতে বারণ করা হয়েছিল। আর এই সূর্য চৌধুরী তোমাদের বাড়ির কাজের লোক সুরজ মিয়া ছিল। আর তুমি জানো, এই সব কিছু করেছি আমি শুধু তোমাকে পাবার জন্য। আমি তো ভাবতেও পারছি না আমার কপালে এত সুখ লেখা ছিল। ছোটবেলা থেকে আমি আমার মায়ের, আমার বোনের মার অপমান খেতে খেতে আমি ধরেই নিয়েছি আমার জীবনে মনে হয় এটাই আছে। হয়তোবা শ্বশুর বাড়িতে গেলে আমি মনে হয় এরকম জীবনই পাবো। তবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তোমার মতন এত ভালো একটা স্বামী পাবো, এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পাবো। ছোটবেলা থেকে যখন শুনছি বাবার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, আমি মনে মনে সুন্দর একটা সংসারের পরিকল্পনা করেছিলাম। তারপরে আমার মা যখন বলল আমার মেজ বোন কবিতার সঙ্গে তার বিয়ে হবে,
তখন আমার মনটা পুরোপুরি ভেঙে গেছে। আর আজকে যখন জানতে পারলাম আমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আল্লাহ আমার কপালে এত সুখ লিখছে আমি ভাবতেও পারতেছি না। এত কষ্ট পাবার কিছু নেই, আজকে সুখের দিন। আর সবচেয়ে সুখের দিন কার জানো? আমার। কারণ আমি আমার মনের মতো একটা লক্ষ্মী বউ পেয়েছি, যাকে নিয়ে সারা জীবন সুখে রাখতে পারবো। আমি বুঝলাম না, তুমি সবসময় মন খারাপ করে থাকো, মন মরাতে, ঘটনাটা কি? ঘটনা কিছুই না। আমি অনেক আশা নিয়ে বসে আছি যে তোর ভাগ্নি কবিতাকে আমি বিয়ে দিব ধুমধাম করে। তোর দুলা ভাইয়ের বন্ধুর ছেলে আমেরিকা থেকে আসবে, কই খবর নাই। আপা ওই যে দুলো হয়ে জায়গা। এই এদিকে আসো। কি হলো? কোথায় যাচ্ছ? বাইরে কেন? তুমি শুধু বাইরে যাও আর ঘরে আসো। তোমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে। তুমি যে আমার মেয়ে কবিতার বিয়ের ব্যাপারে যে বলছিলে যে তোমার আমেরিকার বন্ধুর ছেলে আসবে, সে কই? কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? বাড়িতে একটা কাজের লোক আনছো, সেই কাজের লোকের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো। আমার মেয়ের বিয়ে দেওয়ার তো কোনো খবরই তোমার নাই। তুমি বলছো বিদেশ থেকে আমেরিকা থেকে তোমার বন্ধুর ছেলে আসবে, সেই ছেলের কাছে আমার মেয়ে কবিতাকে বিয়ে দিব। সেটা তো কোনো নামগন্ধই দেখছি না। দুলা ভাই তুমি খালি কও যে পোলা বিদেশ থেকে আইবো আইবো আইবো, কই আয় না তো। আইবো, যখন আইবো না তখন তোমার আর তোমার বোনের মাথায় আকাশটা টাসকা ভেঙে পড়বো। কি কয়, কিসের আকাশ টাস করে ভাঙে? লোক আসে না। কি হয়েছে বাবা? এখানে এত চিল্লাচিল্লি কিসের? তোমাদের যন্ত্রণায় রুমে কি একটু ভালো করে রেস্টও নিতে পারবো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এমন ভাবে আইছে, চাকর আর চাকরানি এমন ভাবে আসছে, মনে হয় যেন আমেরিকা থেকে আসছে। এক্স্যাক্টলি, এই সে আমেরিকান প্রবাসী, আমার বন্ধু আকরাম চৌধুরীর একমাত্র ছেলে সূর্য চৌধুরী। তুমি তুমি আমার সাথে অন্যায় করেছো, আমার সাথে বেইমানি করেছো। কেন কেন আমার সাথে অন্যায় করছো? একটা কথা বলবি না, একটা কথা না। এতদিন অনেক অন্যায় আমি সহ্য করছি, দিন রাত আমার পিছনে, আমার মেয়ের পিছনে রাক্ষসীর মতো লেগে থাকতে অনেক অন্যায় অত্যাচার করেছ। মুখ বুঝে সব সহ্য করলাম। আমি এই দিনের অপেক্ষা ছিলাম যে এমন একটা ছেলে আসুক, আমি তার হাতে আমার মেয়েকে তুলে দেবো। তুমি বলবে কবিতা আমার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, কবিতা আমার মেয়ে। কিন্তু কিন্তু আমি তো বাবা, বড় মেয়েকে রেখে আমি ছোট মেয়েকে কিভাবে বিয়ে দেবো? সেজন্যই আমি আমি মনে মনে স্থির করলাম যে আগে বড় মেয়েকে বিয়ে দেবো, তারপর আমি ছোট মেয়েকে বিয়ে দেবো। কিন্তু তুমি আমার মা মরা মেয়েটার সাথে যা করেছ, কোনো মা এমন করতে পারে না। আজকে তুমি যদি, তোমার সৎ মেয়ে যদি কবিতা থাকতো, কি করতো তুমি? কবিতার সাথে তাই করতে, তাই না? আমার ঘৃণা হয় তোমার জন্য, ঘৃণা। তোমাকে আমি এত আদর, এত ভালোবাসা দিলাম, তুমি আমার মেয়েটাকে আপন মেয়ের মতো বুকের সাথে জড়িয়ে দিতে পারলে না। কার জানাই তোমাকে, দেখ কার। বাবা প্লিজ এতটা অ্যাক্সিডেন্ট হবেন না। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন। সত্যি কথা বলতে আমার বাবা কিন্তু উর্মির সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আপনি চেয়েছিলেন যে আপনার নিজের গর্ভের সন্তান কবিতার সাথে আমার বিয়ে হোক। আমি একটা ভুল করেছি, সেটা আমি জানি, যে আপনাদেরকে না জানিয়ে এই বাড়িতে আমি ছদ্মবেশ নিয়ে ঢুকেছি। কিন্তু বিষয়টা টোটালি বাবা জানতো। বাবার সাথে পরামর্শ করেই আমি এই বাড়িতে এসেছি। একটা সত্যি কথা বলতে কি জানেন, আজকে যদি কবিতার জায়গায় উর্মি নিজেও হতো, আমি উর্মিকেও বিয়ে করতাম না। মা, কবিতা যেরকম লাইফ লিড করে, যেমন উশৃঙ্খল, বদমেজাজি, তার বন্ধু বান্ধব, আমি যদি ওরকম উর্মিকেও দেখতাম, ওকেও আমি বিয়ে করতাম না। আমি বরাবরই চেয়েছিলাম
ভদ্র শান্তশিষ্ট একটা গ্রামের বধূ, সত্যিকার অর্থে যাকে গ্রামের বধূ বলে। সেদিন বাবার মুখে গল্প শুনেই আমি চিন্তা করেছি আমার বউটা যেন এরকম সুন্দর আর লক্ষ্মী একটা বউ হয়। বাবা যখন বলল বাবা কথা দিয়েছে বাবার বন্ধুর মেয়েকে আমার বউ করবে, তখনই এই বাড়িতে আসার পরিকল্পনা হয়। কিন্তু হ্যাঁ, বাবাকে আমি আপত্তি করেছি, বাবা না জেনে না বুঝে হুট করে একটা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, তাই আপনাদের কাছে আমার এই ছদ্মবেশ নেয়া। কিন্তু নেয়াটা কিন্তু ভালোই হয়েছে, আমি সত্যি একটা লক্ষ্মী বউ পেয়েছি। বাবা, আমার বন্ধু যেভাবে চেয়েছিল আমি আমার মেয়ে উর্মিকে সেইভাবে প্রস্তুত করেছি। তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে আমার মেয়েকে নিয়ে। কিন্তু তার আগে এই তুই এক্ষুনি তোর ভাইকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না বাবা, তুমি মাকে আর মামাকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। আমি মানতেছি মা আমাকে কখনো নিজের মেয়ে মনে করেনি, কিন্তু আমি তো মাকে সবসময় আমার নিজের মা মনে করেছি। মা আমার উপরে অত্যাচার করেছে, সারা জীবন আমাকে অবহেলার চোখে দেখেছে। আমি কিন্তু তাকে কিছু মনে করিনি। মা যে আমার উপরে অত্যাচার করতো, আমি সবসময় মনে করেছি আমার নিজের মতো আমাকে শাসন করতো। আমি ভুল করলে আমাকে শাসন করতো না বলো? আমি সেটা মনে করেই এই বাড়িতে আমি এতদিন রয়ে গেছি। এখন তুমি যদি মাকে এভাবে বাড়ি থেকে বের করে দাও, আমি এই যে একটা সুন্দর সংসার করতে যাচ্ছি, আমি কিন্তু এটা করতে পারবো না। কারণ আমি একটা সংসারে যাব আর আমার মায়ের সংসার নষ্ট হয়ে যাবে। আমি কি শান্তিতে সংসার করতে পারবো? তুমি বলো বাবা। তাই বলছি কি, মা ভুল করেছে, প্রত্যেকটা মানুষই তো ভুল করে। তাই মাকে ক্ষমা করে দাও না, মাকে আর একটা বারের জন্য সুযোগ দাও। দেখো, যাকে তুমি আপন মেয়ে বলে বুকের সাথে লাগাতে পারোনি, সারাটা জীবন ওর উপর অত্যাচার করে গেছে। আজকে সেই বলছে আমার মাকে বের করে দিলে আমি কোথায় যাব, আমি কিভাবে সংসার করবো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে সহ্য করা সময় দাও আল্লাহ। মা উর্মি, সত্যি তোর কোনো তুলনা হয় না। আমি আমি তোর উপর অনেক অত্যাচার করছি। তুই তুই আমার ক্ষমা করে দে মা, আমার ক্ষমা করে দে। আপু, আমি জানি না তোমার কাছে কোন মুখ নিয়ে আমি ক্ষমা চাইবো। আমি তো তোমার ছোট বোন, তুমি তো আমাকে সেটাই মনে করো, কখনো আমাকে সৎ বোন মনে করোনি। সবসময় নিজের বোনের মতো ভালোবেসেছো, আগলে রেখেছিলে আমাকে। অথচ দেখো, সেই ভালোবাসাটা আমি কখনো বোঝারই চেষ্টা করিনি। কখনো আমি এটা ভেবে দেখিনি যে তুমি আমার সৎ বোন, তাতে কি হয়েছে? আমাদের শরীরে তো একই বাবার রক্ত। আমি তো সেটা ভেবেও তোমাকে আপন করে নিতে পারতাম, সেটা আমি কখনো করিনি। হয়তোবা সেটা আমার ভুল, আমি ভুল করেছি, কিন্তু তারও একটা কারণ ছিল। এই যে মামাকে দেখছো, সবকিছু মামার জন্যই হয়েছে। মামা মাকে উস্কানি দিয়েছে যে তুমি এই বাড়িতে থাকলে আমার নাকি কোনো ভালো জায়গায় বিয়ে হবে না, তুমি নাকি সব সম্পত্তি নিজের করে নেবে। সেজন্য মাকে উস্কিয়েছিল, আর মাও আমাকে উস্কিয়েছে। আর সেটা শুনে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে মাফ করে দিও। আর মামা শোনো, তোমার আর এই বাড়িতে থাকা হবে না। তুমি আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, আর কখনো এই বাড়িতে আসবে না। আর তোমার বোনকেও কোনো কুমতলব দিতে পারবে না। যাও এখান থেকে। আরে মা, আমি সব নষ্ট করি। আমি আর কোন মুখ নিয়ে এই বাড়িতে থাকুম? মা উর্মি, আসলে তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই। আমি আসলে একটা মামা নামের কলঙ্ক। তারপরে যদি পারো আমার মাফ করে দিও। আমি সবার কাছে ক্ষমা চাই। দুলা ভাই, আমার বোনটারে আগের মতো রেখে আগে। এই যে সরোজ মিয়া, জি ম্যাডাম। আপনি তো ভারী দুষ্ট। কেন, আমি কি করছি? আমাকে প্রপোজ করে আমার বড় বোনকে বিয়ে করে ফেললেন।